ব্যর্থতার দায় নিয়ে তারেক রহমান পদত্যাগ করুন। আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। বাংলাদেশে কিন্তু আর নব্য ফেসিবাদ আমরা দেখতে চাই না। বিএনপিরও সেই পথে যেতে হবে। যে দেশের ছাত্র জনতা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছে, তারা সামান্য চাঁদাবাজে ভয় পায় না বলে। এদিকে এবার বিএনপি নেতাদের কুকর্মের জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনার কপাল খুলে হঠাৎ একই ঘোষণা দিল সমন্বয়করা। রাতে আবারও দেশ তোলপাড় হয়েছে। ডক্টর ইউনূস বিপদের মুখে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। রাজনীতি একটা ম্যারাথন রেস, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা বাংলাদেশে হয়েছিল, যে হামলার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ ধরে নিয়েছিল বিএনপি জয়ের মাধ্যমে সংসদে প্রবেশ করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 1 বছরের ব্যবধানে বিএনপি আজ কোথায় এসে দাঁড়িয়েছে। সেই তথাকথিত জঙ্গি হামলায় বিএনপি অন্যতম স্টেক হোল্ডার এবং ডক্টর ইউনূসের এনসিপি জামাত বিএনপির রাজনীতি শেষ। শেষ বলতে শেষ, এই চ্যাপ্টার ক্লোজড। পুরান ঢাকা ঘটনায় ছাত্র শিবির আসল ঘটনা ঘটিয়ে দিল। আপনারা জানেন যে বিএনপি যে ঘটনা ঘটিয়েছে, যে নৃশংস ঘটনা ঘটিয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদে জাতি ফুঁসে উঠেছে। তারেক রহমানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। বিএনপি কান্নাকাটি করছে, কোনো লাভ নাই। এত বড় পাথর দিয়ে তো আমাকে মানুষ মেরে হত্যা করে না। একটা মানুষের নিজের জীবনের মায়া ত্যাগ করে আরেক মানুষকে যখন হত্যা করে, তার পিছনে বড় ধরনের রহস্য থাকে। স্থানীয়তে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। এই ঘটনায় সংশ্লিষ্টদের অধিকাংশ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিএনপির বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে গোটা দেশ জুড়ে। হ্যাঁ, সারা দেশ জুড়ে বিএনপির বিরুদ্ধে নিন্দা হচ্ছে এবং বিএনপিকে সরাসরি অনেক কথা বলতেছে। অনেকে বিএনপির অনেক কুকর্ম প্রকাশ্যে এনে তাদের বিরুদ্ধে রাজপথে নামে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে গত একদিন আগে এক ব্যবসায়ীর সাথে কি হয়েছে। তাকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই দেশটা আবারও তোলপাড় হয়। এই নিয়ে সমন্বয়ক, উপদেষ্টা সবাই কিন্তু অ্যাকশনে যায়। দর্শক শ্রোতা, এই নিয়ে ডক্টর ইউনূসের উপর অনেক প্রভাব পড়ে যে ডক্টর ইউনূস থাকাকালীন কেন দেশের মধ্যে এতটা মব তৈরি হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন দেশের এই অবস্থা এবং দেশের রাজনীতির সর্বশেষ আপডেট এই ভয়ানক দিকে যে গিয়েছে কেন হচ্ছে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি। সেই নিউজগুলো আগে এই জায়গায় ধারাবাহিকটি দেখবো এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করব। এই যে বাংলাদেশে কিন্তু আর নব্য ফেসিবাদ আমরা দেখতে চাই না। আওয়ামী লীগ গেছে যেই পথে, চাঁদাবাজি দখলদারি করলে বিএনপিরও সেই পথে যেতে হবে। আজকে এই সোহাগ হত্যা আইএমই জাহিলিয়াতের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দেয়। এই হত্যাকাণ্ডের জন্য দেশের ছাত্র জনতা জীবন দেয় নাই। আজকে আমরা বিএনপি কে বলতে শুনি, ব্যক্তির দায় সংগঠন নিবে না। ব্যক্তির দায় সংগঠন নিবে না, এটা ঠিক, কিন্তু তারা চাঁদার বাক্ত ওই বিএনপি শীর্ষ নেতাদের কাছে যায়। তাহলে ব্যক্তির দায় অবশ্যই ওই বিএনপি শীর্ষ নেতাদের নিতে হবে। আমরা দেখেছি দীর্ঘ 17 বছরে আওয়ামী লীগ কর্তৃক যত গুম খুম হত্যার শিকার হয়েছে, এটার দায় যেমন শেখ হাসিনা এড়াতে পারে নাই, এই সোহাগ হত্যার দায়ও জনাব তারেক রহমান এড়াতে পারেন না। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব সন্ত্রাসী হচ্ছে, বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে। বিএনপি বারবার বলে গণতন্ত্রের কথা, বারবার বলে নির্বাচনের কথা। এদেশের মানুষের নাকি তারা এদেশের মানুষের আশা ভরসার একমাত্র দল বিএনপি। অথচ আমরা দেখেছি এই দীর্ঘ 1 বছরে বিএনপির অন্দরকন্দলে প্রায় 80 থেকে 90 জন তাদের দলীয় নেতাকর্মী হত্যা হয়েছে। তাদের দলের নেতাকর্মীদেরকে যেখানে তারা নিরাপত্তা দিতে পারছে না, তারা সেখানে এদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা কিভাবে দেবে, এটা আমার প্রশ্ন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এই দায় শুধু বিএনপির উপরে বর্তাবো না, এই দায় অবশ্যই এই ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকেও দিতে হবে। তারা এদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, যে কারণে আজকে এরকম ঘটনাগুলো ঘটছে। আমরা 2024 সালে যে নতুন বাংলাদেশ পেয়েছি, আপনারা দেখেছেন সেই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন কিভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিবাদী সরকারকে আমরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। সুতরাং বাংলাদেশে কিন্তু আর নব্য ফেসিবাদ আমরা দেখতে চাই না। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ গেছে যেই পথে,
চাঁদাবাজি দখলদারি করলে বিএনপিরও সেই পথে যেতে হবে। ইতিমধ্যেই সারা বাংলাদেশে রাজনীতি একটা ম্যারাথন রেস, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি প্রত্যেকটা বিষয়ে একটা জিনিস সবসময় মেনে চলার চেষ্টা করি, প্রত্যেক ক্রিয়ার ওই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত বছর অর্থাৎ 2024 সালের জুলাই আগস্ট মাসব্যাপী যে ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা বাংলাদেশে হয়েছিল, যে হামলার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়, মিথ্যা মামলায় জেল জুলুম করে একদম দল আওয়ামী লীগকে বিপর্যস্ত করে দেওয়া হয়। তাদের যে শক্তিশালী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়, পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দেওয়া হয়। প্রথম দিকে বিএনপি বলেছিল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, কিন্তু ডক্টর ইউনূস যখন এনসিপির সেই তথাকথিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, তখন বিএনপির প্রত্যেকটা নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রেজভী এবং সালাউদ্দিন আহমেদ তারা সবাই বলেছিল তারা সরকার পতনের পর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য সরকারকে প্রেশার দিতেছিল আড়াল থেকে, বাট প্রত্যক্ষভাবে তারা কখনো সেই প্রেশারটা জনগণের সামনে বলে নাই, তারা দিয়েছে। সরকার পতনের পর স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ ধরে নিয়েছিল বিএনপি বিপুল ভোটে জয়ের মাধ্যমে সংসদে প্রবেশ করবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এক বছরের ব্যবধানে বিএনপি আজ কোথায় এসে দাঁড়িয়েছে। সেই তথাকথিত জঙ্গি হামলায় বিএনপি অন্যতম স্টেক হোল্ডার এবং ডক্টর ইউনূসের এনসিপি, জামাত, শিবির, হেফাজত, মৌলবাদী যত সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। কিন্তু বিএনপি যে ক্ষমতায় যাওয়ার যে একটা পথে ছিল, সেই পথ কি আদৌ এখনো পরিষ্কার আছে? আপনাদের কি মনে হয়? আমার মনে হচ্ছে বিএনপির রাজনীতি অলরেডি গন কেস, মানে শেষ বলতে শেষ, এই চ্যাপ্টার ক্লোজড। আপনাদের মনে আছে 5 আগস্ট সরকার পতনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 32 নম্বর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। জ্বালানো পর্যন্ত সীমাবদ্ধ থাকলে একটা কথা ছিল, কিন্তু পরবর্তীতে বিএনপির নেতা তথাকথিত মেয়র ইশরাক তার প্রত্যক্ষ মদদে ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। বিএনপি কি তখনও বুঝেছিল যে রাজনীতির যে নির্মম খড়ক সেটা তাদের উপর নেমে আসবে? তারা বুঝে নাই। আমি বারবার বলি বিএনপি হচ্ছে একটা মাথামোটা রাজনৈতিক সংগঠন, দুঃখিত মৌলবাদী সংগঠন। তাদের মধ্যে বিচক্ষণ, প্রগতিশীল, মুক্তমনা রাজনৈতিক নেতা কতিপয় রয়েছে, বাট তাদের দলে কোনো প্রকার অবস্থান নাই, তাদের কথা কেউ শুনে না। গত 24 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে যে বৃহৎ ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটা ঘটনা বিএনপির বিরুদ্ধে চলে গেছে। এই চকবাজারে যে মিটফোর্টে যে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হলো, এই হত্যার দায় যুবদলের। একদিন আগে হত্যাকাণ্ড পরবর্তীতে ভাইরাল করে বিএনপির রাজনীতি মূলত সারা দেশে উত্তাল করে দিয়েছে। যে জামাতকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাজনৈতিক বৈধতা দিল, সংসদে প্রবেশ করালো, রাজনৈতিকভাবে পুনর্বাসন করলো, জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া যেই রাজাকার যুদ্ধাপরাধীদেরকে তার সংসদে মন্ত্রিসভায় ঠাঁই দিল, তাদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করার সুযোগ সৃষ্টি করে দিল, সেই জামাত যাদের সাথে তাদের প্রায় 50 বছরের সংসার জীবন, সেই সংসার জীবনের অবসান হতে চলেছে। গতকালকে তারেক রহমানকে নিয়ে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো দল ক্ষমতায় না থাকার পরেও, বিরোধী দলে থাকার পরেও এই ধরনের স্লোগান আমরা কখনো দেখি নাই। 1 2 3 4 তারেক রহমানের পুটকিমার, 3 4 কাউয়া, তারেক রহমান একটা সাউয়া, এই ধরনের স্লোগান কোন সভ্য রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা শুনেছেন? শুনেন নাই। কয়লা ধুইলে ময়লা যায় না, বিএনপির চরিত্রটাও ঠিক একই রকম। তাদের ময়লা এখনো যায়নি এবং আদৌ যাবে কিনা এটা নিয়ে যথেষ্ট বিতর্ক থেকে যায়। আজকে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে প্রথমে ভাঙচুর করা হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। বিএনপির দলীয় কার্যালয়, সেটা আবার একটা জেলার মতো বৃহৎ কার্যালয়, এবং সেটা করেছে এনসিপি এবং জামাত তথাকথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানারে। কি বুঝতেছেন বিএনপির ভাই ও বোনেরা? ঢাকা সহ সারা দেশের একাধিক স্থানে জামাত বিএনপির বিরুদ্ধে মিছিল করেছে এবং এনসিপি এবং গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন, তারা বিবৃতি দিয়েছে ছাত্র দলকে এবং যুব দলকে নিষিদ্ধ না করা হলে সারা দেশে কর্মসূচি ঘোষণা করবে। কেমন লাগছে বিএনপির ভাই বোনেরা? বিএনপির বিরুদ্ধে তথাকথিত নামধারী ছাত্ররা একাধিক স্ট্যাটাস দিয়েছে, একাধিক। আহনাফ জামান নামে এক ছেলে স্ট্যাটাস দিয়েছে, পুরান ঢাকার ঘটনা, ইশরাক যদি শেল্টার দিতে চেয়ে থাকে, ইশরাক হোসেন তোমার লাশ আমরা কুত্তা দিয়ে খাওয়াবো, তোমার মরা বাপ কবর থেকে উঠে আসলেও লাভ হবে না। জুলাই আগস্টে যেমন ছাত্রলীগ থেকে পদত্যাগের একটা হিড়িক চলেছিল, অর্থাৎ ছাত্রলীগের ভেতর লুকিয়ে থাকা যেই গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মী ছিল, তারা একাধারে পদত্যাগের একটা হিড়িক কর্মসূচি দিয়েছিল, ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য স্ট্যাটাস আমি স্ক্রিনে একটা একটা করে আপনাদেরকে দিব, আপনারা পড়ে নেবেন, এগুলো পড়তে অনেক সময় লাগবে। একাধিক বড় বড় পদধারী নেতাকর্মী বিএনপি থেকে, বিশেষ করে ছাত্রদল থেকে পদত্যাগ করতেছে। এগুলা কিসের লক্ষণ? এগুলা কি স্বাভাবিক প্রক্রিয়া আপনাদের মনে হচ্ছে? কোনোভাবে স্বাভাবিক না, এগুলা মেটিকুলাস প্ল্যানের অংশ। সব থেকে চমৎকার এবং হাসির যে বিষয়, ডক্টর ফয়জুল হক
বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট, বিশাল গলা ফাটিয়েছেন গত 15 বছর, তিনিও বিএনপি থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন। তিনি বলেছেন বিএনপি অপকর্ম, অন্যায়, অপসংস্কৃতি, দুঃশাসন, লুটপাট, খুন, গুম, ধর্ষণের যে তারা চিত্র বাংলাদেশব্যাপী ফুটিয়ে তুলেছে, এটা দেখার পর তার আর আসলে সহ্য হচ্ছে না। তিনি আদর্শিক জায়গা থেকে কিংবা নৈতিক জায়গা থেকে তিনি বিএনপি করতে পারবেন না, সেই কথা বলে তিনি ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন। একাধিক ছাত্র দলের, কলেজ শাখা, বিশ্ববিদ্যালয়ের শাখা নেতাকর্মীরা পদত্যাগের হিড়িক তুলে ফেলেছে, যেমনটা আমরা জুলাই আগস্টে দেখেছিলাম। 5ই আগস্ট শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে তোমরা মজা করেছিলে বিএনপি নেতাকর্মীরা, স্বৈরাচার, ফেসিস্ট অনেক কথা। আজকে 1 বছরের ব্যবধানে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে খালেদা জিয়ার সব শাড়ি আর মেকআপ আইটেম গুলো আমি নিব, আগেই বলে দিলাম। ফাইয়াজ ইস্তি নামে একজন স্ট্যাটাস দিয়েছে, আরেকজন স্ট্যাটাস দিয়েছে হালাল বিনোদন, নাম হচ্ছে এমডি তানভীর ইসলাম সিজান, পরে কিন্তু আর এটা নিয়ে মারামারি করতে পারবো না, আগেই বলে দিলাম তারেক রহমান বিড়াল আমি নিব। কেমন লাগতেছে বিএনপি? আমরা আগেই বলেছিলাম পুরো দৃশ্যটাই একটা নির্দিষ্ট স্ক্রিপ্টের উপর সাজানো, সেই স্ক্রিপ্টের নাম হলো, সেই গল্পের নাম হলো -2 ফর্মুলা। এবং -2 ফর্মুলার প্রথম শিকার আওয়ামী লীগ, দ্বিতীয় শিকার বিএনপি। কারণ বাংলাদেশে কার্যত রাজনৈতিক দল দুইটাই এবং দেশ পরিচালনা করার অভিজ্ঞতা শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপির রয়েছে এই মুহূর্তে। কেমন লাগছে বিএনপির ভাই বোনেরা? আমরা 5ই আগস্টের পর বারবার বলেছিলাম এটা একটা জঙ্গি অভ্যুত্থান এবং এটা বাংলাদেশে -2 ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য করা হয়েছে এবং এটার ফলে বাংলাদেশ চলে যাবে ইসলামিস্ট টেরোরিস্টদের হাতে, এর বাইরে কিচ্ছু না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর ডিপ স্টেটের এজেন্ডার অন্যতম প্রধান এবং প্রথম যে বিষয় সেটা হচ্ছে -2 ফর্মুলার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে রাজনীতি থেকে বিতরণ করে একটা ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাতে দেশকে তুলে দিয়ে তারা তাদের যে এজেন্ডা, তাদের যে স্বার্থ সেটাকে হাতিয়ে নেবে এবং বাংলাদেশ চলে যাবে সেই ইরাক, সিরিয়া এবং ব্যর্থতার দায় নিয়ে তারেক রহমান পদত্যাগ করুন। আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, পরিস্থিতি আপনার কন্ট্রোলের বাইরে, আপনার কমান্ড বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর। অতএব আপনি অকার্যকর নেতা, তা আপনি কেন এই দলের প্রধানের দায়িত্ব নেবেন? আপনি পদত্যাগ করুন, বিদেশে চাকরি করে খান, ছেলে মেয়েদেরকে চাকরি দিয়ে দেন। বাংলাদেশের রাজনীতি আপনার কমান্ডার চলে না। তারেক রহমানকে ছাত্র জনতা কঠিন বার্তা দিয়ে দিয়েছে, সার্জিস আলমরা স্মরণ করিয়ে দিয়েছে। সোজা হিসাব দর্শক দেখেন, তারেক রহমান লন্ডনে বসে বলছে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না, অথচ চাঁদাবাজি করতে করতে, মাদক ব্যবসা করতে করতে এরা গুলি করে হত্যা করে, কুপিয়ে হত্যা করে, পাথর মেরে হত্যা করে, তারপরে রক কেটে দেয়, তারপরে লাশের উপর আবার লাফায়। তারেক রহমান এটার বিরুদ্ধে বলছে না কোনো কাজ হয়েছে, তারেকের লোকজনই তো এটা করছে, এতে তো আর কোনো ইখতিলাফ নাই। তাহলে আপনি কন্ট্রোল করতে পারছেন না, কন্ট্রোল করতে যে পারবে না তার অধিকার নাই ওই পদে থাকার। তা আপনি বিএনপির প্রধান, বিএনপি কি কন্ট্রোল করতে পারছেন না? দিন দিন আরো বেপরোয়া হয়েছে, আপনি যত নিষেধ করছেন ওরা তত বেশি করছে। তা আপনি কেন দলের প্রধান হয়ে থাকবেন? আপনার কথা কেউ শুনছে? কে শুনছে আপনার কথা? দেখান তো, একটা লোককে দেখান যে তারেক রহমানের কথা শুনে সে চাঁদাবাজি থেকে ফিরে এসেছে, একটা লোককে দেখান। কেউ দেখাতে পারবে না। তারেক রহমান বললে আরো বেশি চাঁদাবাজি করে কেন? তারেক আবার কে? কোথায় বাড়ি, কোথায় থাকে, কোথায়? এর কথা কেন শুনতে যাবো? সহজ হিসাব, হুইজ তারেক রহমান, তার কথা কেন শুনতে যাবো? এটা বিএনপির লোকজন মনে করে। তারা মনে করে যে ফখরুল, রিজভী এদেরকে তো, সালাউদ্দিন এদেরকে তো টাকা দিলেই ম্যানেজ, চাঁদার ভাগ দিলেই হয়ে যায়। তারেক রহমান আবার কে? যদি ভাগ তারেক রহমান নিজেও নেয়। এই জন্য মিটফোর্ডের সামনে যে নরকীয় হত্যাকাণ্ড আপনারা দেখেছেন, যেটা নিয়ে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা তারেক রহমানের লোক, এটা স্পষ্ট হয়েছে। তারেক রহমান অত্যন্ত কাছের যিনি নিহত হয়েছেন হত্যাকাণ্ডের শিকার, তিনি নিজেই তারেক রহমানের খুব বিশ্বস্ত ছিলেন। প্রমাণ, তারেক রহমানের অতি বিশ্বস্ত রবিউল ইসলাম নাকি রবিউল আলম নয়ন নামের এক গুন্ডা, এর পেছনে দাঁড়িয়ে থাকে ওই সোহাগ। তারেক রহমানের খুব কাছের লোক নিহত হয়েছে। যারা হত্যা করেছে তারা ছাত্র দলের বড় বড় নেতা ছিল, আসামিরা। বিএনপি অলরেডি বহিষ্কার করেছে, ছাত্রদল তাদেরকে বহিষ্কার করেছে। চকবাজার থানা ছাত্র দলের সদস্য, মানে সেক্রেটারি, এটা কত বড় পোস্ট বুঝেন? চকবাজার বাংলাদেশের ব্যবসার একটা হাব, বাংলাদেশের নকল ব্যবসা কিংবা যত ধরনের ব্যবসা আছে, পাইকারি ব্যবসার অন্যতম হাব হচ্ছে চকবাজার। সেখান থেকে কত কোটি টাকা, হাজার কোটি টাকা চাঁদাবাজি তো নর্মাল ব্যাপার। সেই চাঁদার টেন্ডার যাকে বিএনপি তারেক রহমান দিয়েছে, সেই সদস্য সচিবকে বহিষ্কার করেছে ছাত্রদল। অতএব তারেক রহমান ব্যর্থ, এটা স্পষ্ট। এই ব্যর্থতাকে সামনে রেখে সার্জিস আলমের পোস্ট, সার্জিস আলমের এই পোস্ট মানে তারুণ্যের পোস্ট, ছাত্র জনতার পোস্ট। সার্জিস আলমের এই বার্তা এদেশের আবহাওয়ার জনসাধারণ, ছাত্র জনতা সমর্থন করে। তাদের মনের কথা সার্জিস আলমের ফেসবুক পোস্টে রিফ্লেক্ট হয়েছে। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিচাসকে সামলান জনাব তারেক রহমান। এর মানে তারেক রহমানের দায়িত্ব, তারেক রহমান সামলানোর কাজটা তারেক রহমানের, কিন্তু সামলাতে পারছে না, ব্যর্থতাটা স্পষ্ট।
যদি সার্জিস আবারও বলছে যে সামলান, কিন্তু আমরা তো দেখি সামলাতে পারছে না, ভাইয়া চেষ্টা করে পারছে না, আমাদের ভাইয়া ব্যর্থ, ভাইয়ার কথা কেউ গোনে না, কেউ 4 আনার দাম দেয় না ভাইয়াকে, বিএনপির লোকজনও গোনেই না ভাইয়াকে, বুঝতে পারছেন? এরকম দেখায়। যদি কেউ বলেন যে ভাই আপনি চাঁদাবাজি করেন না, তারেক রহমান তো বলছে, যেমন এটা করে বিএনপির অনেকে করে, যে তারেক রহমান বলছে যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, কেউ চাঁদা দিবেন না, তারেক রহমান বলছে, তখন বিএনপির লোকজন ওই যে নীতিগত তারেক রহমানের রেফারেন্স দেয় চাঁদা দাবি করতে আসলে, যারা চাঁদা দাবি করে তারা এরকম দেখায় বালের, কোনো দাম দেয় না। তারেক রহমান কত তুচ্ছতা ছিল, তারেক রহমান কিচ্ছু না, জনগণের কাছে তো এমনিতেই কিছু না, 10% খাম্বা হাওয়া পাবো, বিএনপির কাছেও কিচ্ছু না, বিএনপির লোকজন আগের দিনে নাই জনাব, এই প্রজন্ম ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। কথাগুলো তারেক রহমানকে কেন বলছেন সার্জিস? কারণ কথা স্পষ্ট, এগুলো ভাগ তারেক রহমান পান, ব্যর্থতাটা তারেক রহমানের, যে এটা দলীয় দলের তারেক রহমানের ক্ষমতায় তো তারা এই ক্ষমতায়িত হয়ে এই চাঁদাবাজি করছে বা এই মারামারি করছে, তাদের দায় তাকে নিতেই হবে। এই যে এই প্রজন্ম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, এতদিন তারেক রহমান আপনাকে ছাড় দিয়েছে, আর ছেড়ে দিবেন, স্পষ্ট কথা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, আগের দিন আর নেই জনাব, এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দেবে না। এই কথাটা তারেক রহমানের উপর কতটা সিরিয়াসলি বলেছেন, তারেক রহমানকে থ্রেট দিয়েছেন যে জনাব আগের দিন আর নেই, তারেক রহমানকে সার্জিস আলম বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে। 10 জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন এমন সতর্ক বার্তা দিয়েছেন। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদ নেই, তবে বৈঠকের একাধিক সূত্র বলছেন সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 35 বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, গত বছর জুলাই আন্দোলনে 17টি কারাগার থেকে সাজাপ্রাপ্ত 79 জন জঙ্গি পালিয়ে গেছে। গত 11 মাসে 300-এর বেশি জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও এর নিষিদ্ধ ঘোষিত 4টি সংগঠনের বেশ কিছু সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে। এসব জঙ্গি নেতাদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের অর্থায়নে জঙ্গি দমনে বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল পুলিশের বিশেষ 2টি ইউনিট। সে ইউনিটগুলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অকেজো হয়ে পড়ে আছে। এ নিয়েও দেশটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। এমনিতে শুল্ক চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের চাপে আছে বাংলাদেশ। এরই মধ্যে জঙ্গি ইস্যুতে নতুন করে বাংলাদেশের উপর চাপ দেওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গত বছর জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে সবচেয়ে ভয়াবহ হামলা হয়। সেখানে থাকা জঙ্গি সহ 826 জন বন্দী পালিয়ে যায়। লুট হয় 85টি অস্ত্র, পুড়িয়ে দেওয়া হয় 29,000 নথি। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো 145 জন পলাতক আছে। উদ্ধার হয়নি 65টি অস্ত্র। হামলার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বন্দীদের আশপাশের জেলায় রাখতে হয়েছে। কিছুদিন পর কারাগার মেরামত করে তাদের আবার ফিরিয়ে আনা হয়। গত বছরের 17 সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত 17টি কারাগারে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। এর মধ্যে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, সাতক্ষীরা, শেরপুর, কুষ্টিয়া ও নরসিংদী কারাগার থেকে 2000-এর বেশি বন্দী পালিয়ে যান। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ছিলেন 79 জন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিলেন 9 জন। 4 জুলাই বিডি নিউজ 24 এ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এখনো জেল পলাতকের সংখ্যাটা 724 জন। মৃত্যুদণ্ড প্রাপ্ত, যাবজ্জীবন প্রাপ্ত ও জঙ্গি মিলে পলাতকের সংখ্যাটা 69 জন। আবার ডক্টর ইউনূসের গত 11 মাসের শাসনামলে জামিনে গণহারে মুক্ত হয়েছে বেশ কিছু জঙ্গি। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 5 আগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসেবে এখন পর্যন্ত এই সংখ্যা 3 শতাধিক। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন। 24 জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে এবং সরকার পতনের পর সারা দেশে যে 5টি কারাগারে হামলার ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার একটি অনুসন্ধান কমিটি করেছিল, সেই কমিটি সম্প্রতি সরকারের কাছে রিপোর্ট
জমা দিয়েছে। সেখানে আসামিদের পালিয়ে যাওয়া, অস্ত্র লুট, অগ্নিসংযোগের ঘটনাগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। কমিটির রিপোর্টে পালিয়ে যাওয়া জঙ্গিদের নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি বড় ধরনের অভিযান চালায়। সে অভিযানে মোট 36 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে 35 জন বাংলাদেশি, বাকি একজন ইন্দোনেশিয়ান। মালয়েশিয়ান পুলিশ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে তারা মালয়েশিয়াকে ইসলামিক স্টেট বা IS এর জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। তাদের সংগ্রহ করা অর্থ যেত দুটি দেশে, দেশ দুটি হলো সিরিয়া এবং বাংলাদেশ। মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তানশ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন এই গ্রুপটির নাম গ্রাকান নিউটন রেডিকাল বাংলাদেশ বা GMRB। এই গ্রুপটিকে বাংলাদেশি রেডিকাল মিলিটেন্ট গ্রুপও বলা হয়। বাংলাদেশে এই গ্রুপটি সদস্যদের কাছ থেকে বার্ষিক 500 মালয়েশিয়ান রিঙ্গিত সদস্যপদ ফি নিত। সংগৃহীত তহবিল ওয়ালেট অ্যাপ্লিকেশন এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে বাংলাদেশে পাঠানো হতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে 5 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, আরো 11 জনকে ফেরত পাঠানো হবে। 5 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়ায় মালয়েশিয়ান আইনে মামলা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে আরো তদন্ত করছে দেশটির পুলিশ। খুব যৌক্তিক কারণেই পুরনো ঢাকার যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা নিয়ে সবাই আলোচনা করছেন। সরকারের আলোচনা দেখলাম, উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে। মাঝে মাঝে আমাদের এই ধরনের শোরগোল যদি হয়, একটা ভিডিও যদি পাওয়া যায়, তখন আমাদের কারো কারো একটু করিতকর্মা ভাব দেখি, সরকারে তাই দেখছি। কিন্তু একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ছাত্র উপদেষ্টা, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসটা সরকারে বসে একজন দিতে পারে, অবশ্য কেউ বলতেই পারেন ওনাকে শিশু উপদেষ্টা বলেন, কেউ কেউ ওনার আসলে শিশুও নন। আসলে এই চেয়ারে বসে এটা শিশু তো কাজও না, তার চেয়ে ভয়ঙ্কর কিছুই বলবো। তিনি বলছেন প্রস্তর যুগে স্বাগতম, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেবেন না, ধন্যবাদ। এই ভদ্রলোকের মাথায় ন্যূনতম এই চিন্তাটা আসেনি এই যে বাংলাদেশে এক ধরনের অ্যানার্কি চলছে, আইন শৃঙ্খলার এই যে বিশ্রী অবস্থা চলছে, এটা সম্পূর্ণ দায় সরকারের। মানে একটা সরকার কারো সদিচ্ছার উপরে রিলাই করবে না, সরকার রিলাই করতে পারে না যে কেউ চুরি করবে না। সে কারণেই সরকার যেটা চেষ্টা করবে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যে বাহিনীগুলো জনগণের টাকায় পোষা হয়, সেই বাহিনীগুলো পদক্ষেপ নেবে, ব্যবস্থা নেবে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক একইভাবে বিএনপি চাঁদাবাজি করছে না বিএনপি খুন করছে নাকি জামায়াত এনসিপিকে কি করছে, এটা দেখার তো কোনো কারণ আসলে জনাব সজীব ভূঁইয়ার ছিল না। সরকার দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এগুলো ঘটছে। সুতরাং প্রস্তর যুগ বলে তিনি যেটা বিদ্রুপ করছেন সেটা আদতে তার ব্যর্থতা। মানে উনি এতটাই ডাম্ব এবং স্টুপিড, কনসাসলি বলছি শব্দগুলো। ওই চেয়ারে যখন বসবেন, কার বয়স কত আসলে আমরা হিসাব করবো না। দেশের অত্যন্ত টার্ময়েলের একটা টাইমে তারা সেখানে বসেছেন, ডক্টর ইউনূস তাদেরকে বসিয়েছেন, এখন এখানে বালখিল্য আমরা দেখতে চাই না। সেই প্রস্তর যুগে কার অধীনে গেল? 1 বছর হয়ে গেছে, এখন আর 1 মাস বয়সী সরকার এটা না। উনি এটা করছেন কেন করছেন আমরা বুঝতে পারি। তারপর বলছেন ইতিহাস থেকে কেউ শিক্ষা নেবেন না, তারা বুঝতে পারেন এটা। ঘটনাটা হচ্ছে এটা একটা রাজনৈতিক বক্তব্য হলো, খুব এনসিপি জামায়াত টাইপ বক্তব্য হলো। কারণ যেহেতু এই ঘটনায় বিএনপি জড়িত, বিএনপিকে আমরা স্ট্রংলি কন্ডেম করেছি এবং বিএনপির কি করা উচিত সেটা নিয়ে সকালেই ভিডিও আপলোড করেছি। কিন্তু এই আলাপগুলো একটা রাজনৈতিক দল করতে পারে, কারণ তার রাজনীতির সাথে সম্পর্ক আছে, সে চাইবে তার প্রতিপক্ষকে তাচ্ছিল্য করতে, তাকে সমস্যা কি করেছে সেটা জনগণের সামনে আনতে। কিন্তু একটা সো কল্ড নিউট্রাল সরকারের একজন উপদেষ্টা এই টোনে কেন কথা বলবেন? ভাবটা দেখে মনে হচ্ছে এই প্রস্তর যুগ আসে উনি খুশি হয়েছেন, কারণ এটাতে বিএনপিকে কন্ডেম করা যাচ্ছে, বিএনপি ইতিহাস থেকে শিখছে না, এই ধরনের মন্তব্য করছেন। আমরা দীর্ঘদিন থেকে একটা আলাপ করছি, আসলে এরা সব এনসিপির লোক, সরকারে বসে আছেন, এসব করে করে সরকারের তার নিরপেক্ষতা হারাচ্ছে। শুধু এবার না, যারা বিশ্বাসের সাথে সংকট নিয়ে, সংঘাত নিয়ে, তখনও আমরা এই আলাপগুলো করেছি। কিন্তু তিনি এখনো পদে আছেন এবং এই ধরনের মন্তব্য করে গেছেন। এই সরকারের কালেকটিভ যে ফেইলিয়ার, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা নন কিন্তু এই উপদেষ্টা পরিষদের সদস্য। সো কালেকটিভ যে ফেইলিয়ার, বাংলাদেশে একটার পর একটা অ্যানার্কির ঘটনা ঘটেছে, মব তৈরি হয়েছে, বিশেষ করে ধর্মের লেবাসে, ধর্মের নামে যাতা করা হয়েছে, কোনো পদক্ষেপ সরকার আসলে নেয়নি। উনি এসে এখন স্ট্যাটাস দিয়ে এসব বিদ্রুপ করার চেষ্টা করছেন। আর সেই পুরনো কথা, সরকার নির্বাচন যেহেতু সামনে আসছে, সরকার খুব দ্রুত এই ছাত্র উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া উচিত। তারা কোথায় কিভাবে স্টুডেন্টদের দলের সাথে জড়িত এগুলো আমরা জানি। আমি প্রায় বলি আমরা কেউ আকাশে থাকি না, এই দলের বহু সদস্যের সাথে আমাদের যোগাযোগ আছে, জানাশোনা আছে, তারা কোথায় বসেন, কোথায় ট্রেনিং পান, কি করেন না করেন এগুলো আমাদের জানা আছে।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে। এখানে কিন্তু সেই ব্যবসায়ীর সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিশেষ করে কথা হয়, বিএনপির বিরুদ্ধে অনেকে যে সরাসরি অনেক অ্যাকশনের কথা বলে। দর্শক শ্রোতা, দেশের যে এই অস্থিতিশীল পরিবেশ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করতেছেন, মানে এখানে যে বক্তব্যগুলো হচ্ছে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।